number 5 of Business Day podcast. Ajke I am here with people from our music industry. So I have with me, you all know him, Mr. Riaz Bhai from Mechanics. And I have with me Asif, my friend from school. Actually, he's also involved in a band and with music for last 17 years. The Great Escape is his band's name. So Ajke, Riaz Bhai, thank you so much for coming. থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য And Asif, thanks also for joining. আজকে আমরা এই ইন্ডাস্ট্রিটা নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রির বিজনেস পার্সপেক্টিভ, আর্টিস্ট পার্সপেক্টিভ, গ্রোথ পার্সপেক্টিভ এই বিষয়গুলো নিয়ে একটু জানবো. We want to share with people who are in business, who are investors, who are artists, who are passionate about music, যে কি অবস্থা আমাদের ইন্ডাস্ট্রিটা. So Riaz bhai, I'll go straight to you first. যে if you can brief যে in this 2021 আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, where is it standing? কতটুক ডিফারেন্ট হয়েছে, কতটুক বেটার হয়েছে, কতটুক ডাউনফল হয়েছে, বা হোয়াট হ্যাপেন্ড? রাইট, থ্যাংক ইউ. প্রথমে আমি যেটা বলবো যে শুরুর দিকে আমি যদি বলি যে স্বাধীনতার পর হ্যাঁ আমাদের অনেক চ্যালেঞ্জেস ছিল, হ্যাঁ, এবং চ্যালেঞ্জেস ছিল যেখানে রেকর্ড লেভেল একটা ইস্যু ছিল, গানগুলো মানুষের কাছে পৌঁছানো একটা ইস্যু ছিল, হ্যাঁ. তখন রেডিও একটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে. বাট এরপরে যেটা হয়েছে যে রেকর্ড লেভেল আসার পরে এটা আস্তে আস্তে করে ইজি হয়েছে, হ্যাঁ. এবং যেটা হয়েছে যে মিউজিশিয়ানদের মেইন এঙ্গেজমেন্টের জায়গাটা ছিল লাইভ শো. ওকে, তো আমি যদি এখনকার কথা চিন্তা করি তাহলে আমি বলবো যে ডিজিটালাইজেশন যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই ফ্যাসিলিটেট করছে আমাদেরকে. যে আগে যেমন কি হতো যে একটা গান রেকর্ডিং করতে বা প্রডিউস করতে আমাদের যে কষ্টটা করতে হতো, আমি সিনিয়রদেরকে দেখেছি তারা স্টুডিও ভাড়া নিচ্ছে, ওইটা এক ট্র্যাকের বা 2 ট্র্যাকের স্টুডিও ছিল, হ্যাঁ, একটা গান রেকর্ডিং করতে অনেক বেশি এফোর্ট দিতে হতো. এখন যেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাউন্ড কার্ড অ্যাভেলেবল, ঠিক আছে, কিনা অল দ্য মাইকস আর অ্যাভেলেবল, বাসায় প্রত্যেকটা বাসাতে একটা করে ছোট্ট করে স্টুডিও আছে. আচ্ছা, সো এখনকার পার্সপেক্টিভ বলবো যে গান ক্রিয়েট করে ইটস ভেরি রিলি ইজি. প্রত্যেকটা গিটার নিজের বাসার মধ্যে বসে ডেমো করতে পারতেছে. আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে প্ল্যাটফর্ম. একটা সময় ছিল যে আমার গানগুলো রেকর্ড করতেছে, রেকর্ড লেভেলে দায়িত্ব ছিল সেগুলো মানুষের কাছে পৌঁছানো. সো এই যুগে এসে যেটা হচ্ছে ফেসবুক, যেটা বলবো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোর কারণে কিন্তু অনেক ইজি হয়ে গেছে. মানে একটা আর্টিস্ট একদম চাইলে ডিরেক্টলি তার কি বলে মানে টার্গেট অডিয়েন্সের সাথে সে এঙ্গেজ করতে পারতেছে. সো আমি বলবো যে এখন জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে. বাট চ্যালেঞ্জেস একদম যে শেষ হয়ে গেছে তা না. যেটা হচ্ছে যে আর্টিস্টরা এখন আরও আমি যে বলবো যে সচেতন হচ্ছে রিগার্ডিং দ্য কপিরাইট ইস্যুস, ঠিক আছে. একটা সময় যেগুলো ছিল যে আমরা যে গানগুলো করতেছি সেগুলো রাইটস সম্পর্কে আমাদের ধারণা ছিল না, আমরা রেকর্ড লেভেল ডিল করে ফেলতেছি, হ্যাঁ, ওগুলার আমাদের যে কি বলে রয়্যালটি বা এইসব ইস্যু নিয়ে আমরা সচেতন ছিলাম না. বাট এখন কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো কি বলে মিউজিশিয়ানরা জানছে, হ্যাঁ, কপিরাইট করছে নিজের ইয়েগুলো. সিএমও একটা বড় একটা রোল প্লে করতেছে. আচ্ছা, সিএমও হচ্ছে কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন. এটা হচ্ছে বাংলাদেশে একটা অর্গানাইজেশন, যেটা ওর নাম হচ্ছে BLCPS. হ্যাঁ, এদের কাজটা হচ্ছে যে বাংলাদেশে যত মিউজিশিয়ান আছে এবং আর্টিস্ট আছে তাদের যে কন্টেন্টগুলো যেসব প্ল্যাটফর্মে ইউজ হবে রিগার্ডিং আপনার রেডিও, টিভি, ঠিক আছে, শপিং মলগুলোতে যেসব হচ্ছে, এগুলো কিন্তু একটা রয়্যালটি আমরা মিউজিশিয়ানরা পাই. এখন BLCPS এর কাজ হবে হচ্ছে সেই জিনিসগুলো সেটা তারা মনিটর করবে এবং আর্টিস্টের যে হিসাবটা তারা কত কি পাবে সেটা ডিরেক্টলি তাদের একটা অ্যাকাউন্টে চলে আসবে. সো ইটস এ হিউজ স্টেপ. সো এই স্ট্রাকচারটা এখন আস্তে আস্তে হ্যাঁ এটা শেপ আপ হচ্ছে. সো দ্যাটস গুড. ইয়া, সো এখন আমি বলবো যে এই জিনিসগুলো আর্টিস্ট আরও জানতেছে, হ্যাঁ, এবং ব্যান্ড যারা নতুনরা আসতেছে তারা কিন্তু শুরু থেকে এই জিনিসগুলো জেনে তারা কিন্তু তাদের কন্টেন্টগুলো করতেছে. সো আমি বলবো যে হ্যাঁ, মানে ডিজিটালাইজেশন এই যুগে থেকে শুরু করে মিউজিক মেকিং থেকে শুরু করে জিনিসগুলো নাকি ইজি হয়ে গেছে, হ্যাঁ, ইজি হয়ে গেছে. সো বাট এখানে আরও কিছু ইস্যু আছে. আমি বলবো যে লাইভ শোজের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের দেশে যে প্রপার ম্যানেজমেন্ট, ব্যান্ড ম্যানেজের যে ব্যাপারগুলো আছে সেগুলো এখন পর্যন্ত আমরা প্রপার কোনো ফর্মেটে আমরা আসতে পারিনি. আচ্ছা, বাইরের দেশে যেটা হয় যে একটা ব্যান্ড তারা মিউজিক করতেছে, তাদের ফোকাস শুধুমাত্র মিউজিক করা, গান বানানো. বা দেয়ার আর সাম এজেন্সিস যারা কিন্তু ওদের কাজ হচ্ছে ঠিক আছে আমি এই ব্যান্ডটাকে নিয়ে আমি ওদেরকে কীভাবে প্রমোট করবো. ডু উই হ্যাভ দ্যাট ইন বাংলাদেশ? আমাদের এখনো প্রপারলি ওরকম কোনো অর্গানাইজেশন নাই. সো দেয়ার আর সাম পিপল যারা হচ্ছে নিজেদের আগ্রহে তারা ম্যানেজ করছে ব্যান্ডগুলোকে. বাট আমি মনে করি এটা একটা প্রপার একটা অর্গানাইজেশন বা প্রপার এরকম এজেন্সি এগিয়ে আসা উচিত. হ্যাঁ, তাতে করে আমাদের যেটা হবে যে বাংলাদেশি যারা ব্যান্ড আছে
ব্যান্ড শুধু বলবো না, অল দ্য পপ আর্টিস্ট সবার ক্ষেত্রে এই জিনিসগুলো হবে কি তাদেরকে প্লেস করা, প্রমোশনের ক্ষেত্রে তাদের প্লেস করাটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো ম্যানেজারের বড় একটা রোল এখানে প্লে করতে হবে। এখন বেসিক্যালি আর্টিস্টরা মোস্টলি সেলফ ম্যানেজমেন্টের থ্রুতেই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এখন নিজেরাই করতেছে। সো ইন দ্যাট কেস আমি আসিফ, আই উইল ওয়ান্ট টু নো ফ্রম ইউ, হ্যাঁ, যে it was your passion in that you were involved with music for many years and you were trying and hustling. So এইখানটাতে সেলফ ম্যানেজ করতে নিজেদের ব্যান্ডকে এবং এটাকে একটা মানুষের কাছে পৌঁছাতে, what are the challenges you are facing? Well, first of all, অনেক ধরনের চ্যালেঞ্জেস তো এখানে। ইনফ্যাক্ট লাইক একটা ম্যানেজার যে একটা ব্যান্ড ম্যানেজ করে, হি হ্যান্ডেলস আ লট অফ থিংস। আমাদের অ্যাজ মিউজিশিয়ানস, হ্যাঁ, লাইক তোদের ক্ষেত্রে এখানে কিভাবে কি হচ্ছে? ওয়েল, অ্যাজ মিউজিশিয়ানস আমাদের তো ইচ্ছা থাকে যে আমরা শুধু ক্রিয়েটিভ প্রসেসটা আমরা হ্যান্ডেল করব, বাকি সব কিছু somebody else will do it for us. ওকে, হ্যাঁ, ইভেন ইফ উই হ্যাভ টু হায়ার সামওয়ান বা অন্য কোনো অর্গানাইজেশন থেকে যদি আমাদের থাকে যাদের আন্ডারে আমরা থাকবো, অ্যান্ড দে উইল ম্যানেজ আস। সো আমাদের ওই ধরনের মাইন্ডসেটটা থাকাতে দেখা যাচ্ছে যে আমাদের ওই যে রিয়াজ ভাই বললো প্লেস করা, প্রমোশন করা ঠিক মতো, ওগুলো কোনো কিছুই অ্যাজ এ মিউজিশিয়ান, লাইক আ মিউজিশিয়ান ক্যান নট ডু দ্যাট। মিউজিশিয়ানের থট প্রসেসটাই ওই রকম হয় না, আচ্ছা, অনেস্টলি। ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য ব্যান্ডস এখনের যদি রিসেন্ট টাইমসে গত 4-5 বছরে যত ব্যান্ড আসছে সবাই কম বেশি সেলফ ম্যানেজড আর কি, সেলফ লাইক ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের সব কিছু ম্যানেজ করে। রিয়াজ ভাই, এখানে তো আপনার ইউ গাইজ আর আ সাকসেসফুল ব্র্যান্ড অ্যান্ড আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছেন, ইউ আর ইন্সপায়ারিং লট অফ পিপল। সো এই পর্যন্ত আপনারা কীভাবে ম্যানেজ করে এসেছেন? ইফ দেয়ার ইজ এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার যারা কামিং ব্যান্ড আছে। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইভে প্রেজেন্সটা নিজেকে ওই জিনিসটা প্লেস করা। ওকে, ঠিক আছে, কারণ হচ্ছে একটা ব্যান্ডের মেইন জায়গাটা হচ্ছে স্টেজে কিভাবে সে অডিয়েন্সের সাথে ওই এঙ্গেজমেন্টটা রাখতে পারতেছে। ঠিক আছে, অ্যান্ড নতুন যারা আসতেছে তাদেরকে আমি যেটা বলবো যে ব্যান্ডের যে একটা কেমিস্ট্রি বা তাদের মধ্যে ইন্টারনাল যে কেমিস্ট্রি, এটা ঠিক করতে হবে আগে। আচ্ছা, তারা কি মিউজিকটা দিতে চাচ্ছে, হ্যাঁ, এইটাকে ঠিক করতে হবে যে আমি আসলে কোন মিউজিকটা করবো এবং কিভাবে আমি আমার অডিয়েন্সকে এঙ্গেজ রাখবো। আমি কমন বিজনেস ল্যাঙ্গুয়েজ রিয়েলি পজিশনিং, এক্স্যাক্টলি পজিশনিং। এখন কিন্তু যেটা বললাম যে ফেসবুকের কারণে কিন্তু অনেক ইজি হয়ে গেছে জিনিসগুলো, ইটস ভেরি ইজি। আপনি একটা কন্টেন্ট করে কিভাবে এঙ্গেজ করবেন, খুব ইজি জিনিসগুলো। বাট মেইন জিনিসটাই হচ্ছে যে আমার লাইভে আমার টিকে থাকতে হবে। আপনি যদি লাইভে না থাকেন আপনি সিনে থাকবেন না, দ্যাটস দ্য বটম লাইন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো একটা নতুন গান করলাম, নতুন গান করার পর আমি লাইভে পারফর্ম করলাম না, শেষ হবে। লাইভে থাকতে হবে তাকে, এবং সিনে থাকতে হবে, কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, ওকে। হাউ আর দ্য ক্রাউড ইন লাইভ শোজ? এবং এখন আমাদের দেশে কতটুকু মানুষ মিউজিকে শোতে যাচ্ছে বা ক্রাউড আছে, এই ব্যাপারে যদি একটু আইডিয়া, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ যে আমার অডিয়েন্সের কী অবস্থান। আচ্ছা, আমাদের ক্রাউডটাকে যে আমরা চিন্তা করি, হ্যাঁ, যে টার্গেট মার্কেটটা আমরা চিন্তা করতেছি, তো এদের যদি আপনি দেখেন, এরা কিন্তু স্কুল গোয়িং পিপল। ঠিক আছে, স্কুল গোয়িং পিপল থেকে কলেজ গোয়িং পিপল, ইউনিভার্সিটি পিপল, রাইট, বা এরকম। তো ঢাকার ক্ষেত্রে যেটা হচ্ছে, ঢাকার ক্ষেত্রে আমি বলবো এন্টারটেনমেন্ট কিন্তু অনেক ধরনের ফর্ম আছে। ঠিক আছে, এখানে শুধু মিউজিক না, এখানে দেয়ার আর লট অফ আদার অ্যাক্টিভিটিস গোয়িং অন। আমি যেটা বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে মেইন টার্গেটটা হচ্ছে ঢাকার বাইরে, চিটাগং, ময়মনসিংহ, সিলেট, খুলনা। আমরা যখনই ঢাকার বাইরে কনসার্ট করতে গেছি, আমরা যেরকম সাপোর্ট পেয়েছি, ইটস লাইক ঈদের মতো। যে ঈদের মতো ওরা কনসার্ট দেখতে আসতেছে, হ্যাঁ, অমুক ব্যান্ড আসছে, আমি জামু, গান গামু, মানে অন্যরকম একটা ভাইব। হ্যাঁ, সো শুধু ঢাকাটাকে সেন্টার করলে হবে না, চিন্তা করতে হবে এক্স্যাক্টলি ঢাকার বাইরে, স্পেশালি চিটাগং, পুরো দেশে এক্স্যাক্টলি। আর আপনি যদি বলেন যে আমার টার্গেট কীভাবে গানটা নিচ্ছে, অফকোর্স ইটস আ পজিটিভ থিং। আমি একটা জিনিস বলতে চাই, মিউজিক কিন্তু ইটস আ লাইফস্টাইল থিং। হ্যাঁ, লাইফস্টাইল থেকে, কারণ হচ্ছে আমি যে মিউজিকটা করতেছি, আমার যে টার্গেট, ও কিন্তু আমাকে ফলো করে। আমি কীভাবে ড্রেস আপ করতেছি, আমি কীভাবে কথা বলছি, আমার অ্যাটিটিউড কী, আমি কীভাবে বাজাচ্ছি, ওরা কিন্তু ফলো করে, এবং ওরা কিন্তু মিউজিশিয়ান হইতে চায়। আচ্ছা, হ্যাঁ, সো সেটাই, আমি কীভাবে আমার ওই টার্গেট অডিয়েন্সকে আমি এঙ্গেজ করছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর আমি যেটা বলবো যে এখন স্কুল কলেজের রিউনিয়ন যেগুলো হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর, মানে ব্যান্ড মিউজিক ছাড়া এখন কিন্তু কল্পনাই করা যায় না। ঠিক আছে। সো একটা গান বের হলে আমরা দেখি তো ফেসবুকে যে এইরকম রেসপন্স দেখি, এটা আমাদের কাছে অনেক অবাক লাগে। আচ্ছা, হ্যাঁ। সো আমি বলবো যে বাংলাদেশের পোটেনশিয়াল ইজ ভেরি হাই,
বাট অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ ব্যান্ড, আমাদেরও কিন্তু সেই রেসপন্সিবিলিটি কিছু আছে যে কীভাবে আমরা এক্সপ্যান্ড করবো। কারণ আমার কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা যদি ওই ভেঞ্চারটাকে ক্রিয়েট না করি, আমি পাশের দেশ ইন্ডিয়ার কথাই বলি, ওরা কিন্তু সাকসেসফুলি ওরা কিন্তু ওইরকম সেলিব্রিটি ক্রিয়েট করতে পারছে, আমরা কিন্তু পারি না। রাইট, দ্য পার্সোনালিটি হ্যাজ বিন বিল্ট। আমি যদি টিভি চ্যানেলের কথা বলি, আমার কথা হচ্ছে আমাদের দেশে এত চ্যানেল, কেন এগুলো বাদ দিয়ে আমরা হিন্দি চ্যানেলগুলো দেখবো? বিকজ দে হ্যাভ সাকসেসফুল ওইরকম কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। দেখা যাচ্ছে শাহরুখ খান বা সালমান খানকে কিন্তু আমরা নিয়ে আসতেছি এবং অনেক টাকা খরচ করে কিন্তু আমরা কনসার্ট দেখতে যাই, কিন্তু আমাদের যখন আমরা অনেক বড় আর্টিস্টরা শো হলে কিন্তু আমরা দেখতে যাই না। সেই দিক থেকে উই আর নট সাকসেসফুল। আমি বলবো আমরা ওই জায়গাটা ওই লাইফস্টাইল ইমপ্রেশনটা ক্রিয়েট করা, আমরা সেলিব্রিটি ওইভাবে বানাতে পারিনি। ঠিক আছে, আমাদের বানাতে হবে। রিয়াজ ভাইয়ের এই কথা থেকে একটু এক্সটেন্ড করতে চাই, সেটা হলো আর্টিস্টের এক্সক্লুসিভিটি অফ অ্যান আর্টিস্ট। হ্যাঁ, সেলিব্রিটি বানানো যেটাকে বলে স্টার, মেকিং আ স্টার। হ্যাঁ, এক্সক্লুসিভ না আমাদের দেশে। আই স্টিল রিমেম্বার লাইক রিয়াজ ভাই, আই হ্যাভ বিন গোয়িং টু কনসার্ট সিন্স 2003-4 এরকম সময় থেকে শিল্পকলা একাডেমিতে কনসার্ট হতো। আপনাদের শো দেখতে যেতাম ব্যাক ইন 2006 নজরুল ইনস্টিটিউটে, মেটালিকা ট্রিবিউট, আয়রন মেইডেন ট্রিবিউট, ইউ রিমেম্বার অল দোজ শোস, রাইট? সো দেখা যেত কি, ওই যে তখন একটা ব্যাপার ছিল আসলে, যখন ওইগুলো শোতে যেতাম আমরা, তখন সুমন ভাইকে দেখলে লিটারালি ভয় পেতাম। অ্যান্ড দে ওয়ার নট পিপল যারা তখনও ওনারা ক্রাউডের মাঝখান দিয়ে হেঁটে যেত ওই সময়গুলোতে। হ্যাঁ, রাইট? এই যে ওই এক্সক্লুসিভ ব্যাপারটা ছিল আসলে। আই থিঙ্ক আর্টিস্টদের হয়েছে কি সেলফ ইন্ডিপেন্ডেন্টলি সব কিছু ম্যানেজ করে, তো সিন্স নিজেদের জিনিসপত্র নিজেরাই মানে প্রমোট করতেছে, নিজেরাই নিজেদের পেজ থেকে বলিস, লাইক ইয়ে থেকে বলিস। সো হোয়াটস হ্যাপেনিং ইজ মানুষজনের মানে দে আর বিং ভেরি ইজি টু অ্যাক্সেস, ওরকম এমফাসিস দেওয়া হয় না, অ্যাক্সেসটা খুব ইজি হয়ে গেছে একটা আর্টিস্টের কাছে। আর্টিস্ট মোস্টলি ফোকাস থাকে তার কন্টেন্টের উপর, এক্স্যাক্টলি, রাইট? বাট ওই কন্টেন্টটার সারাউন্ডিং এ যে ব্যাপারগুলো যেটা আপনারা তুলে ধরলেন, যে হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি হুজ ডেলিভারিং দ্য কন্টেন্ট। এক্স্যাক্টলি, আমি মানে আমাদের দেশে তো ম্যানেজমেন্ট যেটা আমি বললাম সেটা দরকার এজেন্সি, বাট ব্যান্ডেরও কিন্তু একটা ভিশন থাকতে হবে, একটা গাইডলাইন বা থাকতে হবে যে আমি এই জায়গাটা দেখতে চাই, আমি নেক্সট ইয়ারে আমি আমার গানগুলোকে এইভাবে দেখতে চাই। সো দুইটার সম্মিলিত মানে কোলাবোরেটিভ ওভাবে না থাকলে কিন্তু হবে না। এখন একটা এজেন্সি ও পুশ করলো, ব্যান্ডগুলো ইনঅ্যাক্টিভ হবে না, তাইলে তো সো আমি ব্যান্ডটাকে এভাবে দেখি এটা একটা বিজনেস এন্টিটি। সো উই আর দ্য এন্টারটেইন। এখানে কি এখন এই আর্টিস্ট এন্ড এন্টারটেইনার্স এ ব্যান্ডস আর কামিং আপ রিসেন্টলি, বা এই নাকি এটা কমে গেছে, বা হাউ ইজ দ্যাট থিং? আর পিপল স্টিল কামিং টু মিউজিক? আমি বলবো যে হ্যাঁ, এখন ইয়ং ক্রাউডরা কিন্তু আসছে, কারণ আমি দেখি, কারণ কিভাবে দেখি আমরা যেমন আমি ড্রামের ক্লাস করাই, আচ্ছা, সো অনেক নতুন ছেলেপেলেরা কিন্তু আসছে যে তারা ড্রাম শিখতে চায়, গিটার শিখতে চায়। ওকে, ঠিক আছে। সো এটা আমরা বলবো যে আমরা ব্যান্ড হিসেবে সাকসেসফুল ওই জিনিসটা আমরা ক্রিয়েট করতে পারছি লাইফস্টাইল হিসেবে, যে ঠিক আছে আমি মানে উল্টাপাল্টা কাজ না করে আমি গিটারটা বাজাই। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি। সো এইটা কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যেমন আমরা ফুটবল খেলি, ঠিক আছে, অনেক পেইন্টিং করে, এটাও কিন্তু সেটা একটা পার্ট। আমাদের দেশে এখন কিছু পার্সপেক্টিভ এখনো আছে যে মিউজিকগুলোতে ছেলে নষ্ট হয়ে যাবে, ছেলে ড্রাগস দিবে। ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিং ইউর মানে এক্সপ্রেসিং ইউর ইমোশনাল থিং। রাইট, হ্যাঁ। সো এতে আমার মনে হয় এতে আমাদের কিছু পজিটিভ ব্র্যান্ডিংও দরকার আছে। অফকোর্স, এই জিনিসটা টু বি অনেস্ট, এই যে আপনি যে পয়েন্টটা এখানে নিলেন, এটা একটা কিন্তু নেগেটিভ অ্যাসোসিয়েশন হয়ে আছে, রাইট? হ্যাঁ, জেনারিক পিপল ফর আ লং টাইম নাও, প্যারেন্টস অফ দোজ চিলড্রেন, এখানে একটা ইটস বিন देयर ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, এটা বাবা মায়েরও একটা ভয় থাকে যে ছেলে মিউজিক করে কি করবে। হ্যাঁ, সো আমার মনে হয় এই জিনিসটার ব্র্যান্ডিংটাও পজিটিভলি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, ফ্রম দ্য অ্যাসোসিয়েশনস উইদিন দ্য ইন্ডাস্ট্রি, অ্যাসোসিয়েশনের কথা আমি আসছি, এটা একটা ইম্পর্টেন্ট রোল টু সেট দ্য বেস, যে কি মানে দ্য পজিটিভ অ্যাফিলিয়েশন গুলো এটার সাথে যে আছে ওটাকে স্পিক আউট করা। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের অনেক ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করা উচিত, রাইট? ঠিক আছে, যে আমি প্রচুর ট্যালেন্টেড মিউজিশিয়ান দেখি যারা হয়তোবা মানে অর্থ কষ্টের জন্য ওরা ড্রাম বাজাতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আমি অনেক দেখছি যে ঠিক আছে মানে ফ্যামিলি প্রেশার আছে, মিউজিক করা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সো আমাদের উচিত যে এমন কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করা সো দ্যাট ইউনো তারা যেন মিউজিকটা করতে পারে, কন্টিনিউ করতে পারে। তার নিজেরও বিশ্বাসটা থাকতে হবে, তার নিজের বিশ্বাস ছাড়া কিছু করা পসিবল না, বাট দেয়ার হ্যাজ টু বি সিস্টেম। কারণ বাইরের দেশে কিন্তু প্রত্যেকটা জিনিস একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ,
এলিমেন্টারি ওরা কিন্তু মিউজিকটা শিখতে পারে। আমরা কিন্তু মিউজিকটা শিখি হচ্ছে পুরোপুরি কানে শুনে, ঠিক আছে, যে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমাদের দেশে মানে ওরকম ইনস্টিটিউশনও নাই যে আমি প্রপারলি শিখে, ঠিক আছে, তারপরে মিউজিক করবো। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, যেমন আপনার ব্যান্ডের ক্ষেত্রে আমি বলবো যে লার্নিং ইনস্ট্রুমেন্টস একটা জিনিস, কম্পোজিং একটা জিনিস আছে, এই যে মার্কেটিং কিভাবে প্রমোশনটা হবে সেটা একটা জিনিস, সাউন্ড ইঞ্জিনিয়ারিং একটা পার্ট আছে, লাইভ অডিও, লাইভ ব্যান্ডস এটা একটা পার্ট আছে, আর্টিস্ট ম্যানেজমেন্ট আছে, দেয়ার আর সো মেনি সেগমেন্ট, অ্যান্ড এখান থেকে কিন্তু বিজনেস চলে আসবে। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো, বিকজ এই সেগমেন্টগুলোকে তো অ্যাজ আ বিজনেস পারসনও তার বুঝতে হবে, এক্স্যাক্টলি, তাকে জানতে হবে। সো ইট হ্যাজ টু, দি ইন্ডাস্ট্রি হ্যাজ টু ফিল লুক্রেটিভ। আমি যদি একটু বলি যে ফর এক্সাম্পল আমাদের দেশে রিসেন্টলি কোন ইন্ডাস্ট্রিটা বুম, রেস্টুরেন্ট বিজনেস, যেটা আমরা সবাই চোখে দেখি, একটা সাডেন বুম হয়েছে। কিন্তু ওয়াই? কারণ যখন মানুষ দেখলো যে আগে রেস্টুরেন্ট মানে সব মোটামুটি একরকমের ফাস্টফুড টাইপেরই হতো, ভ্যারিয়েশন ছিল না, দেন ফিউ পিপল যারা ইনোভেটিভ স্টেপ নিয়ে, যারা একটু বোল্ড স্টেপ নিয়ে অথেন্টিক কুজিন, ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্টাইলে প্রেজেন্ট করা, ওই দেশের কুজিনটাকে, লোকালগুলোকেও আর একটু সুন্দর করে প্রেজেন্ট করা, সো এই জিনিসগুলো করে দেখাতে পারছে যে হ্যাঁ পিপল আর কামিং। ওই যে ফ্ল্যাশি লাইট, দ্য নিয়ন সাইন্স, তখন কিন্তু আরেকজন চিন্তা করছে যে ওকে, ইফ হি ইজ বিং এবল টু ডু ইট, আমি কেন করতে পারবো না? পিপল কামস ইন, এভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়। এন্টারপ্রেনার্স হ্যাজ টু বি মোটিভেটেড টু ওয়ার্ক ফর দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি। মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, তার মানে এই ইন্ডাস্ট্রিটা নিডস টু ফ্ল্যাশ মোর টু দিস পিপল, যে আরো ট্রান্সপারেন্টলি যে এই জিনিসগুলো আছে এখানে, এই জিনিসগুলা এখনো ফাঁকা মাঠ আছে, কাম এন্ড টেক ইট। না আসলে এখানে কি আমি বলি, রুট লেভেলে যদি ঝামেলা হয়ে যায়, ইটস লাইক মানে মিউজিশিয়ানদেরকে, আর্টিস্টদেরকে যদি নার্চার না করা হয়, ইটস লাইক আ চেইন রিঅ্যাকশন। দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি উই আর ডিসকাসিং টুডে। কারণ আমার প্রশ্নটা ছিল এখানে যে এখন ইন্ডাস্ট্রিতে আসতে হলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে একটা কোর প্রোডাক্ট আছে। ফর দিস ইন্ডাস্ট্রি দ্য হার্ট ইজ দ্য আর্টিস্ট, বাকি সব সেকেন্ডারি, রাইট? ইটস দি আর্টিস্ট। আর্টিস্ট না থাকলে ইন্ডাস্ট্রিতে কিছু হবে না, ইন্ডাস্ট্রি নেই, আর্টিস্টকে ঘিরেই সবকিছু। সো আর্টিস্ট পার্সপেক্টিভ থেকে যে হ্যাঁ, if we still see যে the passion is there in the artist still believes in it, আর্টিস্টরা এখানে হার্ডওয়ার্ক করতে, এখানে লেগে থাকতে, এখানে ম্যানেজমেন্ট যদি কেউ আসে তাদেরকে সাপোর্ট করতে, তাদেরকে অপরচুনিটিতে পৌঁছাতে যদি কোলাবোরেটিভ থাকে, দেন কিন্তু একটা উই ক্যান সি আ রে অফ হোপ। সো ওইটাই আমি জন্য জিজ্ঞেস করলাম যে আর্টিস্টরা কি আসছে নাকি? সো নতুন আর্টিস্ট আসছে, কিন্তু জিনিসটা হচ্ছে সাস্টেইন করতে পারছে না। ওকে, সো সাস্টেইনের জায়গাটা এখানে ম্যানেজমেন্টের দরকার। আমি বলবো যে এখানে আমাদের কালচারালি কিছু ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ, যেমন হচ্ছে ব্যান্ড মিউজিকটাকে কিন্তু এখনো আমাদেরকে দেখা মানে বলা হয় যেটা ওয়েস্টার্ন একটা জিনিস, এটা অপসংস্কৃতি। হ্যাঁ, একটা সময় কিন্তু আমরা এগুলো শুনেছি, এখন অনেক ক্ষেত্রে কমে গেছে। হ্যাঁ, আচ্ছা ব্যান্ড মিউজিক করতেছে, এরা তো কি এগুলো হাফ প্যান্ট পরে মিউজিকের লাভ হয় এগুলি কি? কিন্তু দেখা গেছে যে আমরাই কিন্তু যে অ্যাসিড ভিকটিমের জন্য উই হ্যাভ জেনারেটেড দ্য লার্জেস্ট ফান্ড। Yes, I know. অল দ্য ক্রাইসিসের সময় ব্যান্ড মিউজিকের ওই একটা ডাকে কিন্তু সব মিউজিশিয়ানরা চলে আসছে। হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের যে মানে কোর যে কালচারাল এলিমেন্ট, তারা কিন্তু ওই জিনিসটা করতে পারে না, বিকজ উই হ্যাভ দ্যাট ভাইব টু কল আউট অল দ্য আমি যদি একটা জিনিস দেখি, ফর এক্সাম্পল ইফ ইউ টেক কোরিয়া অ্যাজ অ্যান মানে কেস স্টাডি হিয়ার, কোরিয়াতেও তো আপনার দ্য মিউজিক একটা ইন্ডাস্ট্রি প্রথমে ছিল যে একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স বা আদার্স বলা হয়েছিল, এন্ড দেন কিন্তু কি হলো যে ওরা এটাকে একটা পুরো ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করে ফেললো। এখন পুরো ওয়ার্ল্ড ইজ নোন অ্যাজ কে-পপ। সো এইটা যখন দেখতেছে তখন কিন্তু কোরিয়ারই একটা পার্ট অফ কালচার। আমি কিন্তু এখন এরকম মিউজিক অন্য দেশ যদি করে আমি বলবো এটা কোরিয়ান কালচার, বাট দে হ্যাভ বিল্ট ইট। সো এই জিনিসটাও তো ইটস অন দ্য মেকিং ইন আওয়ার কান্ট্রি, যে যদি কেউ বিল্ড করতে চায়, কারণ ইটস আ পার্ট অফ মোটিভেশন, ইটস আ পার্ট অফ extracurricular activity, it's a part of connecting to people. So positive side আছে আমাদের। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা কান্ট্রি মিলে আমাদের যে ব্যান্ড মিউজিকটা আছে বাংলাদেশে, মোস্ট মানে এটা সিগনিফিক্যান্ট পাওয়ারফুল থিং। হ্যাঁ, ইট ইজ। ঠিক আছে, ইন্ডিয়ার ওই জিনিস হচ্ছে বলিউডের কারণে, বলিউড অনেক বেশি স্ট্রং। তারপরেও ওখানে আমরা যদি আমাদের সাথে মানে ওরা করে, ওরা ইদার নাথিং। ঠিক আছে, আমাদের যারা মিউজিশিয়ান আছে মানে অল লেজেন্ড যারা বাজায় ইনস্ট্রুমেন্ট, ধারা কাছে নাই ওরা, মানে আমরা অনেক সুপিরিয়র। এই জিনিস ঠিক আছে, বাট আমরা একটা জিনিসে লাগি, সেটা হচ্ছে মিডিয়া কাভারেজ, এক্সপোজার। ইন্ডিয়া কিন্তু আমি বলি আয়রন মেডেন থেকে শুরু করে অল দ্য বিগ ব্যান্ডস সব কিন্তু ইন্ডিয়াতে আসে। ঠিক আছে,
সো ইন্ডিয়াতে কেন আসে? বিকজ দে হ্যাভ দ্য লার্জার মার্কেট। Yeah. ঠিক আছে, আমাদের দেশে কিন্তু আমরা এটা ওভারলুক করে যাই। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মিডিয়া ও এক্সপোজারটা নাই। আর আরও কিছু ইস্যু আছে, যেমন আমাদের এখানে উই ডোন্ট হ্যাভ এনি ভেনিউ, প্রপার ভেনিউ যেখানে আমরা শো করতে পারবো। সবগুলো ভেন্যুতে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? বলতেছে না, ব্যান্ড মিউজিককে এখানে জায়গা দেওয়া হবে না। কারণ হচ্ছে এখানে ছেলেপেলেরা আসলে তাদের জিনিসপত্র নাকি নষ্ট হয়, এখানে নাকি গাঁজা খায় ছেলেপেলেরা, মদ খায় ছেলেপেলেরা, বুলশিট কথাবার্তা। ঠিক আছে, সো প্রপার ভেন্যুটা নয়। আরেকটা জিনিস হচ্ছে যে লাইভ করার ক্ষেত্রে যারা আছে লাইভ মানে শোগুলো প্ল্যান করে, আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দেয়ার নেমস। ওকে, জিনিসটা হচ্ছে যে ফ্রি জিনিসটা কোনো কিছু ভালো না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে যে ভ্যালু, হ্যাঁ ভ্যালু, ক্রিয়েটিং দ্য ভ্যালু। আমার মার্কেটিং একটা টার্ম আছে, ক্রিয়েটিং দ্য ভ্যালু। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় বই কিনতাম, আমরা একটা টাকা দিয়ে, টাকা কষ্ট করে জমায় আমরা বইটা কিনতাম, ওইটা পড়া যে মজা ছিল, ঠিক আছে, অন্যরকম। আমরা যে ক্যাসেট কিনতাম, 35 টাকা করে ক্যাসেট ছিল, হ্যাঁ, ওই কষ্ট করে জিনিসটা করছে। এখন যেটা হয়েছে যে ফ্রি সবাই দিচ্ছে, হ্যাঁ ডাউনলোড করলে তুমি এখান থেকে নিতে পারছো, এই করতে পারছো। এটা করলে হচ্ছে আমাদের অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। আরে মিউজিক করেন, আপনারা তো ফ্রি, আপনাদের আবার টাকা কিসের? মাঝে এমন একটা সময় আসছে যখন ফ্রি দিয়েও শোনানো যেত না মানুষ। এক্স্যাক্টলি। এখন কিছু বড় বড় অর্গানাইজার আছে যাদের ফান্ডিং আছে, লজিস্টিক্যালি দে আর ভেরি স্ট্রং। এখন তাদের কিন্তু ওই মাথা ব্যথাটা নাই। কিন্তু আমরা যারা ছোট অর্গানাইজার, হ্যাঁ, যারা হচ্ছে এটা দিয়ে আমরা একটা রিটার্ন আসবে, তারা কিন্তু পারতেছে না। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি ধরেন একটা বড় কনসার্ট যাইতেছি, ওখানে রেজিস্ট্রেশন করলেই তো আমি ফ্রি ঢুকতে পারতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি একটা অর্গানাইজার যে হচ্ছে পুরোটা অর্গানাইজ করে আর্টিস্টদের পেমেন্ট করে আমি পারতেছি না, বিকজ আমার ওরকম ক্যাপাবিলিটি নাই। সো আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো একটা ব্যালেন্সে থাকা উচিত। এই জিনিসগুলো সাধারণত যেটা হয় যে কোনো ইন্ডাস্ট্রিতে, এই পার্টিকুলার ইস্যুসগুলো যে কালেকটিভলি ইন্ডাস্ট্রি পলিসি কী হবে, নর্মস কী হবে, একটা অ্যাসোসিয়েশন কিন্তু এগুলাকে সুপারভিশন করে, এগুলাকে মডারেট করে। এক্স্যাক্টলি। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাহলে এখানে হোয়াটস দ্য অ্যাসোসিয়েশন? এখানে আমি বলবো বাম্বা ইজ দ্য অ্যাসোসিয়েশন এন্ড what are their roles playing the big role here. Okay. Bangladesh Musical Band Association, they are playing the big part over here. এখন বাম্বার আসলে রোলটা কি এখানে? বাম্বাকে অনেকে মনে করে যে একটা ওরা শুধুমাত্র ইভেন্ট অর্গানাইজ করবে। ইটস নট লাইক দ্যাট। ওদের কাজটা হচ্ছে ব্যান্ড আর্টিস্ট বা ব্যান্ড মিউজিশিয়ানদের যে কি বলে যে ইন্টারেস্টগুলো আছে, সেটা কপিরাইট একটা বড় একটা ইস্যু, রয়্যালটি বড় একটা ইস্যু, এই ইস্যুগুলো যেন আর্টিস্টদের মধ্যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়। ওকে, এটা হচ্ছে বাম্বার মেইন পার্ট, এবং এটার জন্য বাম্বা অনেকদিন ধরে কাজ করতেছে। হামিন আহমেদ মাইলসের উনি আছেন প্রেসিডেন্ট হিসাবে। সো তারা আমাদেরকে অনেক গাইড করেছেন। তারা হচ্ছে সিনিয়র, আমাদের সিনিয়র, এবং আমাদেরকে আমরা যেন প্রপারলি কি বলে এই জিনিসগুলো বুঝতে পারি এবং গো ফরওয়ার্ড করতে পারি, তারা কিন্তু আমাদের হেল্প করতেছে। সো বাম্বা বেসিক্যালি বলবো যে তারা কিন্তু অনেক বড় বড় শো নামিয়েছে, তারা অর্গানাইজ করেছে, বাট মেইন ফোকাসটা কিন্তু ওই যে বললাম ইন্টারেস্টগুলো তাদেরকে ইনশিওর। রাইট, এক্স্যাক্টলি, যার যেটা রাইট এবং মানে ইন্ডাস্ট্রি বেটারমেন্টের জন্য যে জিনিসটা। সো এখানে কপিরাইট হিসাব থেকে যদি আমি আসি, তাহলে কপিরাইট ইস্যু যেটা আপনি বললেন যে রিসেন্টলি এটা অনেক বেটার হয়েছে, হ্যাঁ, সো দেয়ার আর অ্যাসোসিয়েশনস অ্যান্ড প্ল্যাটফর্মস ওয়ার্কিং ফর ইট। এই ক্ষেত্রে তাহলে এখন বর্তমানে একটা যদি কোনো ব্যান্ড জানতে চায় বা একটা মিউজিশিয়ান জানতে চায় অর বিজনেসম্যান জানতে চায় যে রেভিনিউ মডেলটা ইন্ডাস্ট্রির এখন কিরকম, তাহলে একটা আর্টিস্টের সং যখন ক্রিয়েট হবে, এটা কিভাবে রেভিনিউজ জেনারেশনের ওয়েজ আছে? আচ্ছা, এগুলো হচ্ছে প্রথম আমরা শুরুর দিকে যদি চিন্তা করি, একটা মাত্র প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে রেকর্ড লেভেলস। হ্যাঁ, আমি একটা সিডি বের করছি, সিডিটা আমার ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওখান থেকে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে। বাট এখানে একটা ইস্যু সবসময় ছিল, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আর্টিস্টরা কখনোই জানতে পারতেন যে আসলে কত সেল হচ্ছে, কত হচ্ছে, এই জিনিসটা আমরা কখনোই জানতে পারতাম না। বাট আমি এই রেকর্ড লেভেলগুলোকে আমি কি বলবো যে ধন্যবাদ দিতে চাই। ওই সময়টায় তারা যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে, ওটার কারণে কিন্তু আমার গানগুলো মানুষের কাছে পৌঁছেছে। অলরাইট, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ইউটিউব একটা অনেক বড় একটা রোল প্লে করতেছে। সো ইউটিউবে আপনি কন্টেন্ট দিচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট, আপনি সার্টেন অ্যামাউন্ট একটা সার্টেন ইয়ে করার পর কিন্তু আপনি পাচ্ছেন। রাইট, সো মনিটাইজেশন যে ব্যাপার, কতগুলো ব্যান্ড কি মানে ইফ ইউ হ্যাভ এন আইডিয়া যে বাংলাদেশে কি এরকম ব্যান্ডের মনিটাইজেশন বাই অপরচুনিটি অলরেডি? ইয়েস, অনেক নিচ্ছে না? এবং देयर আর সাম এজেন্সিজ দ্বারা এই জিনিসগুলো টেক কেয়ার করতেছে। ওকে, এক্সিলেন্ট, ঠিক আছে, এক্সিলেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু ফেসবুকও একটা জিনিস কিন্তু স্ট্রাকচার চলে আসছে। হ্যাঁ, সো আরেকটা জিনিস হচ্ছে আমি বলবো যে ব্যান্ডের মেইন রেভিনিউ জেনারেটিং ব্যাপারটা হচ্ছে তার লাইভ শো থেকে।
আচ্ছা হ্যাঁ লাইভ শো থেকে, এবং লাইভের যে ব্যাপারটা যে এঙ্গেজমেন্ট করতেছে, আমরা এন্টারটেইন করছি, ওখান থেকে আমরা যে অ্যামাউন্টটা আছে, ব্যান্ডের মেইন ইনকাম সোর্স কিন্তু ওইটা। হ্যাঁ, সো দেয়ার আর দ্য থিংস, মানে আপনার আমি যদি আবার আসি, সরি আমি বারবার বিজনেস পারসপেক্টিভ থেকে আনছি বিকজ দ্যাটস দ্য পারপাস অফ দ্য শো। সো শোতে যখন যাচ্ছে, সো একটা হচ্ছে কি ইউটিউব থেকে ডিজিটাল মিডিয়াতে কন্টেন্ট প্রমোট করে, সো বিজনেসের এখানে একটা পার্সপেক্টিভ আছে বা অপরচুনিটি আছে টু স্পন্সর দোজ আর্টিস্ট, আর প্রমোশন রিলেটেড হতে পারে, বা own channels and have artists under with them to manage, right? Plus show এর ক্ষেত্রেও তাহলে অপরচুনিটি আছে শো অর্গানাইজ করা, আর্টিস্টদের হাইপ ক্রিয়েট করা, শোটাকে ব্র্যান্ডিং করা, এক্স্যাক্টলি রাইট। সো এখানেও একটা there is a very good opportunity. অফ কোর্স এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা শো একটা পোটেনশিয়াল জায়গা, যে আমি এখান থেকে নতুন ক্রাউড আমি পাবো। সো ইটস মানে খুব বড় একটা অপরচুনিটি যে আমার গানগুলোকে আমি ওই জায়গাটা প্লেস করতে পারতেছি, রাইট। সো আপনাদের যেটা বলেন যে টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে দ্য ইয়াং ক্রাউড, টিনেজার্স, রাইট? টিনেজার্স আমি যদি বলি, সাউন্ড পারফেক্টলি ফাইন, রাইট? টিনেজার্স যদি হয়, সো এনি পার্টিকুলার ইন্ডাস্ট্রি যারা টিনেজ মার্কেটটাকেও গ্র্যাব করতে যাচ্ছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ভেরি গুড মিডিয়াম, ইউ নো আদার প্রোডাক্টস, ইয়া এক্স্যাক্টলি, অ্যাসোসিয়েটেড যে প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু এর সাথে চলে আসবে, ঠিক আছে? সো একটা সময় যেমন হচ্ছে কোক, পেপসি, এখানে কিন্তু সো ইনডাইরেক্টলি এখন অনেক টোবাকো কোম্পানি ওরা কিন্তু করছে, ঠিক আছে? এনার্জি ড্রিঙ্ক হতে পারে, কফি হতে পারে, রাইট? সো এখন কিন্তু আবার অ্যাপারেল ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে অনেক এই কি বলে আপনার অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যারা রিলেট তারা কিন্তু এখানে চলে আসতেছে। যেমন আপনি নেমেসিস যদি দেখেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু তারা নিয়েছে, রাইট? সো আছে কিন্তু জিনিসগুলো ঠিক মতো প্লেস করতে হবে। কারণ আমরা যদি আমি ওভারঅল বিজনেস প্রমোশন থেকেও বলি, আমাদের দেশে কিন্তু আমরা সেলিব্রিটি এন্ডোর্স করতে পারি না, বিকজ উই ক্যানট ক্রিয়েট সেলিব্রিটিস। ইয়েস, ইটস আ বিগ প্রবলেম। কারণ আমরা সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট মার্কেটিং এর জন্য ইটস আ ভেরি ইম্পর্টেন্ট একটা ট্যাকটিক, ইট পেজ অফ ভেরি ওয়েল। সো এই সেলিব্রিটি এন্ডোর্সমেন্টটা দেখা যাচ্ছে আমরা যদি আমার নেবার কান্ট্রিতেই দেখি, ইন্ডিয়াতে, মানে এটা দিয়ে একটা ওয়ান অফ দ্য কোর মার্কেটিং স্ট্র্যাটেজিস। একটা যে কোনো স্টার্টআপও যদি আসে, দে লুক ফর কোন সেলিব্রিটিতে আমি ব্র্যান্ড ভ্যালুটা লেভারেজ করতে পারবো। ব্র্যান্ড লেভারেজ গেম তখনই খেলা যায়, কিন্তু আমাদের দেশে সেলিব্রিটি বিল্ড আপ নেই দেখে উই রিয়েলি স্ট্রাগল, উই ক্যানট ডু সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। এখন যেমন ক্রিকেটার্স, একটা সময় এটাও ছিল না, এখন ক্রিকেটটা ফেম পাওয়াতে, ক্রিকেটটাকে ব্যাকআপ দেওয়াতে, ক্রিকেটারদের জিনিসটাকে এক্সপোজ করাতে, এখন কিন্তু এটা একটা এক্সিলেন্ট এন্ডোর্সমেন্ট। এক্স্যাক্টলি রাইট। আই সি লাইক why cannot the music industry also go like that? আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে মার্চেন্ডাইজেস। হ্যাঁ, যেটা হচ্ছে আমি বলছিলাম রেভিনিউ জেনারেটিং আরেকটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম লাইফস্টাইল, ঠিক আছে? আমি যে ড্রেসটা পরে আছি, সো আমি কিন্তু একটা ট্রেন্ড ক্রিয়েট করতেছি, হ্যাঁ, এবং এটা কিন্তু ক্রাউডরা ফলো করে। সো মাস্কের জন্য দেখা যাচ্ছে না, ইয়েস, নিউ হুডি, সো জিনিসটা হচ্ছে যে মার্চেন্ডাইজ দিয়ে কিন্তু আমি সুন্দর আরেকটা এঙ্গেজ করার একটা শিওর আমাদের আছে। এটা হচ্ছে হেভি মেটাল টি শার্ট, ওটা হচ্ছে আমাদের অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার। সো আমাদের অল দ্য প্রোডাক্টস মার্চেন্ডাইজেস ওখানে অ্যাভেলেবল আছে। সো কেউ যদি ইন্টারেস্টেড হন, প্লিজ go to their pages and you can purchase it. Super, okay, হ্যাঁ বলছিলেন মার্চেন্ডাইজ, রাইট? এখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট করা পসিবল। আপনি কত, যেহেতু ইটস আ লাইফস্টাইল, ইটস অ্যাকচুয়ালি আ লাইফস্টাইল, আপনি কত নতুন প্রোডাক্ট দিচ্ছেন, ইনোভেটিভ প্রোডাক্ট, স্টাইলিশ প্রোডাক্ট দিচ্ছেন, হ্যাঁ, রাইট? সো এখানে কিন্তু যেমন আমাদের একটা আমি বলি, আমি দেখতে পারবেন কিনা, এখানে একটা ক্যারেক্টার আমরা লঞ্চ করছি। ও ইয়া, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দিস ইজ কল্ড রন। ওকে রন হচ্ছে, একটু দাঁড়ান, আই থিংক দেখা যাবে। ওকে, পারফেক্ট। ওকে, হ্যাঁ, দিস ইজ রন। রন হচ্ছে বেসিক্যালি রবীন্দ্রনাথ এবং নজরুলের কম্বিনেশন। অলরাইট, আমাদের থিওরিটা হচ্ছে রবীন্দ্রনাথ আর নজরুল যদি এই যুগে জন্মাইতো, ওরা কিরকম মিউজিক করতো, আচ্ছা, ওদের অ্যাটিটিউডটা কেমন হতো। সো ওই কনসেপ্ট থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা। সো ইটস আ ওয়ান্ডারফুল ওয়ে টু এঙ্গেজ ওই অডিয়েন্সের প্ল্যাটফর্ম। ইউ ক্যান বি ক্রেজি, ইউ ক্যান বি লাইক ক্রিয়েটিভ। যেমন আমাদের একটা যে রিস্টব্যান্ড আছে, রাইট? সো দিস আর দ্য থিংস যেগুলো আপনি আপনার অডিয়েন্সের সাথে engage like bands who are coming up, bands who wants to get into the market, exactly, যে মিউজিক কন্টেন্টের সাথে there can be other contents, make it cool, like make music কিন্তু একটা মানুষের ফ্যাসিনেশন জেনারেট করে, হ্যাঁ, ওইখানে তখনই কিন্তু দে কানেক্ট, বিকজ এখানে কিন্তু মানুষ লজিক্যালি কানেক্ট করে না, দে হ্যাজ টু, ইট হ্যাজ টু রিং। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, মানে কিছু এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি। যেমন আমাদের কিছু গান আছে যেগুলো গান শুনে আমি এরকম কল পেয়েছি, ভাইয়া আপনাদের এই গানটা শুনে আমি সুইসাইড করতে গেছিলাম, বাট আমি করিনি এই গানটা শুনে, বা আমি এই গানটা শুনে আমি আমার লাইফে অনেক ফ্রাস্ট্রেশন,
বাট সামহাও আমি না একটা ওয়ে খুঁজে পাইছি, তখন না ওই জিনিসটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, ফিল দ্যাট দ্য ভ্যালু অ্যাড রেজোনেন্সটা। এক্স্যাক্টলি। আমাদের ফিলোসফিটা হচ্ছে মেকানিক্সের, সেটা হচ্ছে আমরা এমন গান লিখতে চাই যে গান কথাগুলো মানুষকে টাচ করবে, মানুষকে একটা আশা জায়গায় নিয়ে একটা পথ দেখাবে, সোর্স অফ মোটিভেশন। এক্স্যাক্টলি। সো ওইটাই হচ্ছে আমাদের মেইন মানে কি বলবো গোল, ঠিক আছে। সো এখানে আমাদের রেসপন্সিবিলিটি আছে যে ইয়র জেনারেশনকে আমরা কিভাবে একটা ভালোর দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে, কালচারালি হোক, সাইকোলজিক্যালি হোক, মেন্টালি হোক। হ্যাঁ, সো যেমন আমরাই তো অনেক গান করি, যেমন নেশার কথা বলি, আমরাই তো বলি যে আমরা এডিক্টেড, বা আমরা কিন্তু নেশা থেকে কিভাবে উত্তরানো যায়, বা নেশা করলে যে তুমি এটা কোনো সলিউশন না, সেখানে তো গানও লেখা যেতে পারে। যেমন মেটালিকার গান আছে মাস্টার অফ পাপেটস, সেটা কিন্তু একটা ড্রাগস নিয়ে, ঠিক আছে। সো যেটা বললাম যে এই জিনিসগুলো করলেই না, যে আমাদের প্যারেন্টসের মধ্যে যে পারসেপশনটা আছে এটাই, হ্যাঁ, এটা ঠিক হবে। বিকজ উই পারসেপশন হ্যাম্পারস মেনি আর্টিস্ট টু কাম। হ্যাঁ, আমি যখন মিউজিক করা স্টার্ট করেছি, আমার আব্বা আম্মা কখনোই আমাকে আলো করে নাই। আই থিংক দ্যাটস দ্য কেস উইথ এভরিওয়ান। এক্স্যাক্টলি। তুমি ম্যান মিউজিক করতে পারবে না, তুমি নষ্ট হয়ে যাবা, হ্যাঁ, তুমি এটা করতে পারবে, ওইটা করতে পারবে। আমি করছি, আমি প্রুভ করছি যে উইদাউট এনি ড্রাগস, উইদাউট ডুইং, মানে কোনো খারাপ কাজ ছাড়া আমি করে দেখেছি। আই ওয়াজ দ্য বেস্ট ড্রামার ইন ডিলক্সার 2007। রাইট। সো এটা নিজেকে প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, নিজের ওই বিশ্বাসটা থাকতে হবে, ইন্সপিরেশনটা শেয়ার করতে হবে আরো বেশি করে। হ্যাঁ, বিকজ দিস নিডস টু রেজোনেট। লাইক আমার যে স্টুডেন্ট আমার কাছে যারা শিখতে আসে, আমি সিলেট থেকে অনেক স্টুডেন্ট পাই আমি, ঠিক আছে, খুলনা থেকে ওরা প্রত্যেক শুক্রবার এসে আমার কাছে ক্লাস করে। ওকে। সো আমি তাদেরকে একটা কথাই বলি যে ঠিক আছে, হ্যাঁ, ওই স্বপ্নটা দেখছো, আমি স্বপ্নটা দেখাই, হ্যাঁ, তারপরে এরপরে তুমি কোথায় নিয়ে যাও, ইটস আপ টু ইউ। হ্যাঁ, সো এখানে আমাদের বললাম অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এন আর্টিস্ট, অ্যাজ এ ইনস্ট্রুমেন্টালিস্ট, উই হ্যাভ দ্যাট, উই শুড, মানে রেসপন্সিবিলিটি যে ব্যাপারটা, যাতে করে আমি ইন্সপায়ার করতে পারি। আচ্ছা, ওইটাই হচ্ছে আমাদের অ্যাজ এন আর্টিস্ট আমাদের মেইন ফিলোসফি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার কথা বলতে বলতে মাথায় আসলো, যে আমরা যখন আর্টিস্ট ম্যানেজমেন্টের কথাটা আসছিলাম, সো এখানে আমি ডিরেক্ট দিস টু ইউ, তারপর আমি আপনার ওপিনিয়নে নিব। ম্যানেজমেন্টের কথা যখন আসছে, তার মানে ইউ আর টকিং অ্যাবাউট সামওয়ান এলস ম্যানেজিং ফর ইউ। হাউ ডু ইউ থিঙ্ক আর দ্য ব্যান্ডস অ্যান্ড আর্টিস্ট আর প্রিপেয়ার্ড টু লাইক ভ্যালু দ্যাট বা পে ফর দ্যাট অর ওয়েলকাম দ্যাট? Right now it's tough. For starters, it's tough. যারা একদম শুরু করছে, হ্যাঁ, bands with experience, যাদের অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, they have been a part of the industry, like সিনে, তাদের জন্য হয়তো বা কিছু দূর পর্যন্ত লাইক অ্যাফোর্ড করতে পারবে তারা। ফর স্টার্টার্স যারা একদম শুরুতে, তাদের জন্য ইটস গোনা বি রিয়েলি টাফ। আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? আর্টিস্ট ম্যানেজমেন্ট দুইটা ক্ষেত্রে আমি বলবো যে যখন মিউজিক প্রডিউস করা হচ্ছে, প্রত্যেকটা ব্যান্ডে একটা প্রডিউসার থাকা উচিত। প্রডিউসার কাজ হবে হচ্ছে ও যে মিউজিকটা প্রডিউস করছে, বেস্ট ও ডেলিভারি দিতে পারছে কিনা, অ্যাজ এন সং ওই জিনিসটা বেস্ট ও অ্যাজ এ সং ও ডেলিভারি করতে পারছে কিনা। বড় বড় আমি যদি বাইরের দেশে ব্যান্ডে দেখি, সবার কিন্তু একটা প্রডিউসার থাকে, সবার। ওকে, এটা একটা জিনিস। আর যেটা ম্যানেজমেন্টের কথা যদি আসি, আমি যদি খুব প্রফেশনালি নাও দেখি, মানে একদম যারা শুরু করেছে, একটু এই প্রোডিউসারগুলো কি ইট হ্যাজ টু বি আ ভেরি অর্গানাইজড কোম্পানি, নাকি এটা ইন্ডিভিজুয়াল প্রোডিউসার হতে পারে? এখানে যেমন হচ্ছে আমাদের দেশে, আমি জুয়েল ভাইয়ের কথা বলতে পারি, মাইলসের জুয়েল ভাই, উনি হচ্ছে খুব প্যাশনেটলি, যেমন আমাদের প্রোডিউসার ছিলেন জুয়েল ভাই, আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বড় ভাই হিসেবে, জাস্ট মেন্টর হিসেবে গাইড করা। আচ্ছা, অর্গানাইজেশন বা ওইরকম কোনো কিছু না, রাইট। যারা আমাদের মিউজিকটা বোঝে, যারা আমাদেরকে ভালোভাবে চেনে, হ্যাঁ, এরকম মানুষের কাছে গিয়ে জিনিসটা ওই বেস্ট আউটপুটটা নিয়ে আসা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড যেটা হচ্ছে আর্টিস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলবো, যদি আমি মানে একদম বেসিক লেভেলের ব্যান্ডগুলো যারা শুরু করেছে, আমি যদি প্রফেশনাল নাও দেখি, মানে উই শুড অ্যাসাইন সামওয়ান, যেটা ফ্রেন্ড সার্কেলের থেকে হইতে পারে। আচ্ছা, এমন হতে পারে যে একটা ফ্রেন্ড আছে, ওর কানেকশন অনেক ভালো, হ্যাঁ, ওকে দিয়ে শুরু করো, অসুবিধা নেই। বাট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুমি যখন তোমার মানে তুমি গান দিচ্ছ, তুমি লাইভ শো করছো, তখন তোমার ভিশন থাকতে হবে যে ঠিক আছে, আমি এমন একজনের সাথে কাজ করতে চাই যে হচ্ছে আমার প্রোডাক্টটাকে, আমার ব্র্যান্ডকে, আমার ইমেজটাকে, প্রোডাক্টগুলোকে ঠিকমতো প্লেস করতে পারবে। আই থিঙ্ক আমি এই জায়গাতে যে রিয়াজ ভাই যে কথাটা বললো যে ফ্রেন্ডের মধ্যে কারো, হ্যাঁ, বাংলাদেশে এখনো মনে হয় ওই পয়েন্ট অফ ভিউটার থেকে মানুষ দেখা শুরু করে না, যেখানে ম্যানেজারকে মানুষজন এভাবে দেখে না যে হি ইজ আ পার্ট অফ দ্য ব্যান্ড। Equally, he is a member of the band. Of course. Just like any other member of the band, he is equally a part of the band. আমাদের তো সবসময় যে ওইখানে থাকে যে I'll play the guitar,
I'll be the vocal of the band, but I mean drums bajabo. You know what I mean? And management can be a huge thing for the band. It's one of the most important part of the band. Yes. Right. Because এই পার্সপেক্টিভটা অনেকে এখন পর্যন্ত বুঝে না। বাট এই জিনিসটা তাহলে মানে ইট হ্যাজ টু কাম ফ্রম দি আর্টিস্ট, ইট হ্যাজ টু কাম যারা এই লাইনটাতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়। রাইট রাইট, অফ কোর্স ইটস মানে শুধু ইন্ডাস্ট্রির দোষ দিলেই হবে না, না, নিজেদের নিজেদেরকে এখানে ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে, কারণ যে কোনো ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে একটা সময় স্ট্যাগনেন্ট হয়ে যায়, ওইটাকে রিভাইভ করতে হলে ওইটাকে সার্ভাইভ সাস্টেন করাতে হলে ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট। চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ আসবেই, এবং এই চেঞ্জগুলোতে অ্যাডাপ্ট করে কীভাবে মানে অগ্রযাত্রা চালায় নেওয়া যায়, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আমরা এখান থেকে যদি সাম আপ করি যে হোয়াট উই হ্যাভ ডিসকাস, যে আমি যতটুকু আজকে, যেমন আমি এই ইন্ডাস্ট্রি নিয়ে জানি না তেমন কিছু, রাইট? সো আমি অ্যাজ অ্যান অডিয়েন্সই আজকে মানে ওয়াজ লিসেনিং যে কী অবস্থা একটা ইন্ডাস্ট্রি। সো আমি যতটুকু বুঝলাম, কারেক্ট মি ইফ আই এম রং, বা অ্যাড করতে পারেন আপনারা, যে আর্টিস্ট আর কামিং, আর্টিস্টদেরকে প্যাশনটা রাখতে হবে, বিলিভটাও রাখতে হবে, যেটা যে কোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একটা কোর প্রিরিকুইজিট, ওটাও রাখার পরে ওদেরকে তার পজিশনিংটা বের করতে হবে। রাইট, সে যে শুধু মিউজিক আজকে এটা ভালো লাগতেছে কালকে এটা ভালো লাগতেছে না, হি হ্যাজ টু টেক ইট অ্যাজ আ ব্র্যান্ড, যে আমার ব্যান্ড একটা ব্র্যান্ড, এটাকে আমি বিল্ড করবো, অ্যাবসলিউটলি এটাকে ভাবে চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু পুট সাম এফোর্ট, কারণ ক্রিয়েটিভিটির সাথে এখানে এফোর্ট দিতে হবে। আমার পজিশনিং কিভাবে হবে, আমার লাইফস্টাইলটা আমি কিভাবে শোকেস করবো, কোন অডিয়েন্সের কাছে কিভাবে যাবো, অ্যান্ড দেন আসতেছে ফার্দার যে ম্যানেজমেন্টগুলা, বিজনেস পার্সপেক্টিভগুলা, এখানে ম্যানেজমেন্টকে ওয়েলকাম করা, এখানে বিজনেস ইন্ডাস্ট্রিগুলা, বিজনেস এন্টিটিসগুলা, বিজনেস পার্সন, অন্টারপ্রেনারদের আসার একটা সুযোগ আছে আর্টিস্টদের সাথে কম্বাইনলি কাজ করে, কারণ রেভিনিউ মডেল আগের থেকে বেটার হয়েছে। এক্সিলেন্ট। সো আগে যেরকম রেভিনিউ মডেলটার একটা ফ্রিডম ছিল না, এখন ফ্রিডম আস্তে শেপ আপ হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে। ভেরি নাইস। তারপর এই যে পাইরেসি পলিসিগুলো আসাতে, কপিরাইট ইস্যুগুলা এখন স্ট্রং হওয়াতে, রাইট, হ্যাঁ। সো আই থিঙ্ক দিস ইন্ডাস্ট্রি এখন এই দুজনের মানে সমন্বয়ে একটা বেটার ফিউচার দেখতে পারবে। অফ কোর্স দ্যাটস ভেরি গুড। এবং দেন এগেইন কেন এটার ইম্পর্টেন্সটা, এখানে অনেক মানুষের প্যাশন জড়িত, মোটিভেশনের একটা ভেরি গুড সোর্স, অ্যান্ড সেলিব্রিটি ক্রিয়েশন। আমি বিজনেস পার্সপেক্টিভ থেকেও যদি বলি, মার্কেটিং পার্সপেক্টিভ থেকেও বলি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর যেগুলো বিজনেস দিয়ে ইন্টারেস্ট থাকা উচিত। সো দে হ্যাভ টু সাপোর্ট দিস সেলিব্রিটিজ, বিকজ দিস সেলিব্রিটিজ উইল বি এন্ডোর্সিং দেম অ্যাজ ওয়েল। সো অ্যাড সাম এনিথিং ইফ ইউ ওয়ান্ট। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই সমান না, ঠিক আছে? ছোটবেলা থেকেই হয়তোবা কেউ হয়তো কি বলে ফুটবল খেলতে পছন্দ করবে, কেউ হয়তো মিউজিক করতে পছন্দ করবে, কেউ হয়তো পড়াশোনা করবে। আমাদের দেশে যখনই একটা ছোট ছেলে বলে যে আমি মিউজিশিয়ান হব, তার ইচ্ছাগুলোকে কিন্তু ওর প্রাধান্য দেওয়া হয় না, এবং ছোটবেলা থেকে তার ইচ্ছাটাকে দমায় রাখা হয়, ঠিক আছে? আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বেসিক থেকে মিউজিকটাকে মানে এডুকেশন এর মধ্যে ইনক্লুড করা, ঠিক আছে? এবং বাইরের দেশে যেমন অনেক ইনস্টিটিউশন আছে, বার্কলি ইউনিভার্সিটি মিউজিক স্কুল আছে, তো এরকম ইনস্টিটিউশন আমাদের করা উচিত। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইয়া, এরকম ইনস্টিটিউশন হলে যেটা হবে সেটা হচ্ছে সেখান থেকে আমরা ট্যালেন্টেড মিউজিশিয়ান বের করে নিয়ে আসতে পারবো, সেখান থেকে আমি যেটা বললাম মানে অডিও ইঞ্জিনিয়ার বের করে নিয়ে আসতে পারবো, লাইফ ম্যানেজমেন্টের এখানে লোকজন আসতে পারবে, আর্টিস্ট ম্যানেজমেন্ট আছে, অনেক ফিল্ড আছে। হ্যাঁ, আমরা মিউজিশিয়ান, আমরা মিউজিকটাকে এভাবে দেখি যে আমরা বিবিএ করার সময় কি করি, অনেকগুলো কোর্স আমরা একসাথে করি না, ইকোনমিক্স কোর্স করি, এইচআর কোর্স করি, সবকিছু করতে হয়। মিউজিকের ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক আছে? সবকিছু আমাদের জানতে হবে, দেন আমাদের একটা মেজর করে আমরা সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি। সো আমি বলবো যে ইনস্টিটিউশন হওয়া খুবই জরুরি আমাদের দেশে, ওই ফিল্ডটা নাহলে না তৈরি হবে না। ইনস্টিটিউশন, ইয়া, দ্যাটস অলসো আ ভেরি গুড প্রসপেক্ট, যে এই জিনিসটা ইন্ডাস্ট্রিটাকে স্ট্রেংথেন করার জন্য এবং continuously growing এর দিকে যাওয়ার জন্য। The thing is, it's not just those 5 people you see on stage. There are 50 other people working behind those 5 people, you know? So music, it's not limited to playing the guitar or being a vocal or being a drummer or bassist of a band. এখন যে অ্যাপগুলো আসছে, this is the last thing we're going to cover, music app যেগুলা, how much opportunity that has given to the musician, বা এটা কতটুকু কন্ট্রিবিউট করছে? কয়েকটা অ্যাপের কথা আমি বলবো, সেটা হচ্ছে গান অ্যাপ, এটা খুবই সিগনিফিকেন্টলি আমাদেরকে হেল্প করছে। এক্সেলেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে যে ইউটিউব তো আছেই, বাট ওই একটা প্ল্যাটফর্মের মধ্যে সবগুলা আর্টিস্টের গান একসাথে করা। সো আমি বলবো যে খুব ভালো একটা এফোর্ট অ্যান্ড ভালো একটা পোটেনশিয়াল এটার আছে, বাট লেটস সি, এটা কিছু চ্যালেঞ্জেসও আছে।
সো এখন আই ডোন্ট নো যে গান কিভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে কারণ ইউটিউব ইটসেলফ একটা বড় একটা ওর কম্পিটিটর। সো এখানে কিভাবে জিনিসটা করবে এটা তাদের উপর। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা আরো বড় করতে হবে। সেটা হচ্ছে যে আমি যদি বলিউড মানে ইন্ডাস্ট্রি দেখি, ইটস হিউজ, ঠিক আছে। সো আমাদের এখানেও কিন্তু দেয়ার আর সাম ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এখানে অনেক কিছু আছে। সো সেখানে মিউজিশিয়ানদের কাজ করার সুযোগটা ক্রিয়েট করতে হবে। কেন বলছি, আপনি যদি ইন্ডিয়ান আইডল দেখেন, আপনি যদি অল দ্য যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামগুলো দেখেন, সেখানে অল দ্য যারা মিউজিশিয়ান বাজাচ্ছে একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে কি। সো মিউজিশিয়ান হিসেবে আমাদের কর্মসংস্থানের সুযোগটা হচ্ছে ব্যান্ড করতেছে না, আদার আপনি ওই যে কমার্শিয়াল শোগুলো করতেছেন। স্টুডিও আর্টিস্টের একটা বড় চাহিদা কিন্তু আছে, যেটা আমাদের দেশে ওইভাবে এস্টাবলিশ হয়নি। বাইরের দেশে কিন্তু অনেকে স্টুডিও ড্রামার, সেশন ড্রামার হিসেবে আপনার কাজ হবে, ঠিক আছে আমি একটা গান করতে চাই, আমি ভাই আপনাকে ডেমোটা পাঠিয়ে দিলাম, এটার জন্য আপনি এত পেমেন্ট পাবেন, ঠিক আছে। এই কালচারটা বাংলাদেশে তৈরি হওয়া জরুরি। কারণ কেন হচ্ছে না আমি বলি, বিকজ স্পেশালি ড্রামারদের জন্য আমি বলি, ড্রাম রেকর্ড করা ইজ ভেরি চ্যালেঞ্জিং, অ্যাকোস্টিক ড্রামস, কারণ অনেক মাইক দরকার হয়, অনেক রিসোর্স দরকার হয়, ঠিক আছে। সো এটা আমরা যেটা করি, আমরা স্যাম্পলিং করে ফেলি, একটা সফটওয়্যার দিয়ে আমরা জিনিসটা করে ফেলি। সো সেখানে দেখা যাচ্ছে যে ওই অ্যাকোস্টিকের যে টোনটা বা ওভারঅল টোন, সেটাকে আমরা কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে আমরা ওই স্যাম্পলিং ইউজ করতে। সেম থিং গোজ ফর কিবোর্ড অ্যান্ড হ্যাঁ। বাট একটা সময় কিন্তু যারা কিবোর্ড বাজাতেন, লেজেন্ডারি কিবোর্ড প্লেয়ার, ওই টাচটা থাকতে হবে। আমি ডিজিটালাইজেশন কথা প্রথমেই বলেছি, কিন্তু এর একটা নেগেটিভ সাইডও আছে। অল দ্য মিউজিক আর বিকামিং লাইফলেস, বুঝতে পেরেছি, কারণ হিউম্যান টাচটা কমে যাচ্ছে। কিন্তু বলিউডে কিন্তু এখনো হিউম্যান টাচটা আছে, ঠিক আছে। সো এটা এই সেশন মিউজিশিয়ান, সেশন ড্রামার বা আদার্স এক্স্যাক্টলি যারা বাজাচ্ছে, হ্যাঁ যারা গান করছে, সবার জন্য এই ইন্ডাস্ট্রিটা আরো গ্রো করতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় রোল প্লে করা উচিত এখানে। এখানে কিছু কিছু অর্গানাইজেশন আমি নাম বলবো, যেমন টিভি চ্যানেল গান বাংলা, অফকোর্স তারা যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছে, ইটস অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। এটা আমাদের দরকার ছিল। আরও এরকম আসবে আশা করি। এবং আমি যেটা বললাম যে সেলিব্রিটি আমাদের ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ দেখা যাবে যে আমরা অলওয়েজ ওই পাশের দেশের কন্টেন্ট নিয়ে আমরা সারা জীবন পড়ে থাকবো। সো দ্যাট শুড বি আওয়ার focus. Having said that, I hope this industry keeps growing, inshallah, and like musicians, artists, and people involved in the industry, ওরা যত একদম এটাকে তুলে ধরতে পারে, সেলিব্রিটি ক্রিয়েট হতে পারে, and it can be a vital industry in Bangladesh. With that, thank you so much, Riyaz bhai, for being here today. Asif, thanks a lot. No worries. We'll end it over here. Yeah. All right. Let's end it. Okay.